হেমন্তের মাঝামাঝি এই সময়টাতে ভোররাত থেকে সকালের দিকে অল্প বিস্তর শীত পড়ে। তার পাশাপাশি ভোরের দিকে ঘাসের ডগায় বিন্দু বিন্দু শিশির জমে। সব মিলিয়ে জানানদের শীত আসছে। বিছানার মাঝে আলুথালু অবস্থায় কম্পিউটার মুড়িয়ে ঘুমিয়ে আছে ফুল। তবে সকাল 7টা বেজে 10 মিনিট। 10টা থেকে স্কুল শুরু হওয়ার কারণে 8টা বাজে ঘুম থেকে উঠে সে। আজও তার ব্যতিক্রম নয়। ফুলের মিলিয়ে রাখা দরজা কোমল হাতে ঠেলে ভেতরে ঢুকলো ছোট একটা মাথা। মাথা ঢুকিয়ে আস্তে করে পুরো শরীরটা নিয়ে ঘরে আসলো মুশফিক। ছোট ছোট পায়ে এগিয়ে এসে বিছানায় উঠে বসলো সে। ফুলের মুখ জুড়ে বিছিয়ে থাকা সিল্কি চুলগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা চালালো 2 হাতে। ছোট ছোট হাতে চুলগুলো সরাতে মুশফিকের আঙুলে ফ্যাঁস লেগে টান লাগলো ফুলের চুলে। ঘুমের ঘোরে চুলে টান লাগতেই চুল হাতে চেপে কপাল কুঁচকে নিল সে। তা দেখে হাতের মুঠোয় থাকা চুলগুলো ছেড়ে দিল মুশফিক। 2 হাতে মুখ চেপে দুষ্টে হাসলো বাচ্চাটা। কি আদরের সেই হাসি। হাসি থামিয়ে পর মুহূর্তেই টেনে দিল ফুলের 2 চোখের পাতা। বিরক্তিতে মুশফিকের হাতগুলো সরিয়ে উল্টো ঘুরে শুল ফুল। তা দেখে ফুলের হাত ধরে জাকিয়ে ডাকলো মুশফিক, এই মনি, উঠো না, এত্তলন কে ঘুমায়? মুশফিকের চিৎকারেও কাজ হলো না। ঘুমে মগ্ন ফুল কিছুই শুনতে পেল না বাচ্চাটার কথা। বিরক্ত হলো মুশফিক। ফের টেনে ধরল ফুলের লম্বা চুলগুলো। রাগে কান্না করে দিল সে। কান্নামাখা আদুরে কণ্ঠে বলল, এই মনি, উঠো না, এবার তোমাতে কামাল দেবে মুশফিক। আবার চুলে টান পড়লে সচল হয়ে ওঠে ফুলের ঘুমন্ত মস্তিষ্ক। গুম গুম চোখে মুশফিকের হাত চেপে পাশ ফিরে তাকালো। আদৌ জাগরণ চোখে মুশফিককে দেখে লাফ দিয়ে উঠে বসলো সে। ফুলকে উঠতে দেখে সরে গেল মুশফিক সবার আগে ফুল তাকে টেনে কোলে নিল। মুখটাকে 2 হাতের আঁচলায় ফুরে পটপট টপ টপ করে কয়েকটা চুমুকে বুকে জড়িয়ে ধরলো বাচ্চাটাকে। পরপর ঘুম কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই সত্যি এসেছিস আব্বু? দেখতে পাচ্ছ না তুমি? মুশফিকের প্রশ্ন ওর পেটে নাকে দিয়ে সুড়সুড়ি দিল ফুল। সরল হেসে ফের কিছু মনে পড়া ভঙ্গিমায় জিজ্ঞেস করলো, তোর মামু এসেছে পান্ডা? এসেছে সত্যি? ফুলের প্রফুল্ল চিৎকার। 2 হাতে কান চেপে ধরল মুশফিক। আদো আদো কণ্ঠে শুধালো সে, হ্যাঁ হ্যাঁ লে বাবা, আমি মিথ্যা বলি না। তুই বস, মনি, যাবো আর আসবো পান্ডা। মুশফিককে বিছানায় বসিয়ে হন্যে হয়ে ছুটল ফুল। হন্তদন্ত পায়ে রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে আসতে শক্ত কিছুর সাথে ধাক্কা খেল সে। পড়তে পড়তে বেঁচে গেল ফুল। কেউ একজন বলিষ্ঠ হাতের সাহায্যে ফুলের কোমর পেঁচিয়ে তার বুকের স্থান দিল ফুলকে। মেয়েটার কোমর এতটা জোরে পেঁচিয়ে ধরেছে মানুষটা, যেন ছেড়ে দিলেই মেয়েটা তার বুক থেকে হারিয়ে যাবে। বিভ্রান্ত ফুলের নাকে ল্যাভেন্ডার পারফিউমের মিষ্টি সুবাস ঠেকতেই বুঝতে বাকি রইল না মানুষটাকে। পরম আবেশে চোখ বুজে নিল ফুল। নাক টেনে সম্পূর্ণ সুবাসটা নিজের রন্ধে রন্ধে টেনে নেওয়ার আপ্রাণ চেষ্টায় চালালো সে। শক্ত করে 2 হাতে আঁকড়ে ধরল শিমুলের পিঠ। নিজের প্রিয় নারীকে শিমুলও জড়িয়ে নিল বক্ষ বিভাজন। নাক ডুবিয়ে দিল ফুলের এলোকেশে। নীরবতা ভেঙে ফুল অভিমানী সুরে বলল, কাল রাতে বলেননি কেন আপনি ফিরবেন? আমিও জানতাম না ফুলবো। তোমার সাথে কথা বলার মাঝে আপু কল দিয়েছিল, বলেছিল বাড়ি আসবে, কিন্তু ভাইয়া দিয়ে যেতে পারবে না, আমি পারবো কিনা। তখন ভাবলাম তোমাকে কাছে পাওয়ার সুযোগটা কি করে হাতছাড়া করি, তাই চলে এলাম পাখি। আম্মুরা জানতো আপনারা যে আসবেন। ফুলের মাথায় শব্দ করে চুমু খেলো শিমুল। বুক থেকে ছাড়িয়ে হাতের সাহায্যে ফুলের চুলগুলো আর একটু হেলোমেলো করে দিয়ে বলল, আম্মুকে সারপ্রাইজ দিতেই আপু এসেছে। তাহলে জানবি কিভাবে শুনি? আচ্ছা আচ্ছা, জি জি। শিমুলকে 2বার করে জি বলতে কপাল কুঁচকে নিল ফুল। মুখ বাঁকিয়ে শুধাল, কপিক্যাট, একমাত্র আমার সুরসির। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে হেসে উঠল শিমুল ফুল। পরক্ষণেই একসাথে দুজনে চোখ নামিয়ে নিল। শিমুল কিঞ্চিত ঝুঁকে কপাল ঠেকালো ফুলের কপালে। মিনমিন করে কাতর স্বরে বলল, প্লিজ, ইহকাল পরকাল 2 কালেই আমার হয়ে থাকিস। তোকে হারালে আমি নিঃস্ব হয়ে যাব পাখি। আমার বেঁচে থাকার জন্য তোর বাঁকা দাঁতের হাসিটা খুব প্রয়োজন রে। বেলা 12টা বাজে। মেঘাচ্ছন্ন হয়ে আছে
প্রকৃতি। বাহিরে ঝিরে ঝিরে ফোঁটায় বৃষ্টি পড়ছে। ড্রয়িং রুমে সোফায় মুশফিককে কোলে নিয়ে বসে আছে শিমু। মুশফিকের হাতে একটা আপেল, একটু পর পর তাতে ছোট ছোট কামড় দিয়ে একটু একটু করে খাচ্ছে সে। উনি বলেছিল কেটে দিতে, কিন্তু ঘাড়তারা ছেলে এই কথা শুনেই মেঝেতে শুয়ে কেঁদে দিয়েছে। হাতের আপেলটা ছুঁড়ে মেরেছিল সদর দরজার দিকে। মুহূর্তেই তা শিমুল মুঠোয় ক্যাচ ধরে নিয়েছিল, আর অল্প হলেই আপেলটা শিমুলের কপালে লাগতো। শিমুল গাড় বাঁকিয়ে আপেল খাওয়া খাওয়া মুশফিকের দিকে তাকালো। বাচ্চাটা আপন মনে আপেলটা পর্যবেক্ষণ করছে আর কামড় বসাচ্ছে। তা দেখে গলা পরিষ্কার করে শান্ত কণ্ঠে শিমুল শুধালো, ফুলকে কি বলে ডাকবি মশু? আপেল আরেকটা কামড় দিয়ে চিবুতে চিবুতে উত্তর দিল মুশফিক, মুনি। মুশফিকের উত্তরটা পছন্দ হলো না শিমুলের। গজগজ করতে করতে শিমুল বলল, না, তাহলে কি ডাকবো? মামুনি। না, ফুলকে মুনি ডাকবো। আমাকে কি ডাকিস? মামা। তাহলে আমার বউকে কি ডাকবি? মামাল বউ। দেখ ফোটলা, আমার বউ মানে ফুলকে মামুনি ডাকবি। তুই তো ছোট, তাই এত বড় শব্দ মামুনি উচ্চারণ করতে পারবি না। তাহলে তুই সংক্ষেপে মা ডাকিস। ফুলকে দেখলেই কি বলবি বল? মুনি। আবার তোকে কিন্তু খেয়ে ফেলবো। না না, মা ডাকমু, মা। এই তো পথে এসেছিস, চকলেট দেবে আমালে? দেবো আব্বু, মামা তোমাকে অনেক চকলেট দেবে। বালু মামা। ওদের কথার মাঝে ফুল উপর থেকে নেমে আসলো, হাতে একটা ফুলের টব, হাতে ছোট ছোট কয়েকটা নয়নতারা ফুলের ছাড়া। সিঁড়ির পাশে টবটা রেখে হাত দিয়ে বেসিনে চলে গেল সে। ফিরে আসতে মুশফিক চিৎকার করে ডাকলো তাকে, মা মা, ফুল মা। মুশফিকের চিৎকারে দাঁড়িয়ে পড়ল ফুল। মুশফিকের দিকে তাকাতে শিমুল তার মুখ চেপে দিল। পরপর আর চোখে ফুলের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসল সে। বিভীষিকাময় অন্ধকারে চেয়ে আছে চারপাশ। একটা ব্যবসার গন্ধ ছড়িয়ে আছে জায়গাটাতে, কেন যেন আশেপাশেই কোনো মাছের বাজার আছে। জায়গাটাতে এখন আদতে দিন নাকি রাত তা বোঝার উপায় নেই। দরজা জানালা সবকিছুই বন্ধ ঘরটার। রুমের মাঝ বরাবর নিভু নিভু আলো জ্বলছে একটা সাদা বাতি। বাতিটির আলো পুরো ঘরময় আলোকিত করতে অক্ষম। রুমের কোনায় হাত পা বাঁধা অবস্থায় বিধ্বস্ত শরীরে পড়ে আছে দুটো নরনারী দেহ। নরনারী দুটার কেউ নেই শিমুল আর ফুল। শিমুলের সাদা শার্ট জুড়ে ফোঁটা ফোঁটা রক্তের চিহ্ন, কপাল জুড়ে কাটা দাগ। হাত দুটো পিছনে মোটা দড়ি দিয়ে বাঁধিয়ে শক্ত করে বাঁধা। মুখে একটা রুমাল গোজা, হাতে যাতে চিৎকার চেঁচামেচি না করতে পারে। ধীরে ধীরে জ্ঞান ফিরে আসলো শিমুলের। বহু কষ্টে ক্লান্ত শরীরে বন্ধ চোখ দুটো মেলে তাকালো সে। এতক্ষণ চোখ বন্ধ থাকার দরুন চোখে ক্ষীণ আলো পড়তে আবার চোখ বন্ধ করে নিল শিমুল। কিছুক্ষণ যেতেই চোখ মেলে চারপাশে অবলোকন করে বোঝার চেষ্টা করলো এটা কোন জায়গা। শিমুলের মাথায় এলো না এটা কোথায় সে। এমন অন্ধকার কেন চারপাশ? তাতেই বা এভাবে হাত মুখ বেঁধে রেখেছে কেন? চারপাশে চোখ বুলানোর মাঝে শিমুলের চোখ আটকে যায় রুমের অপর কর্নারে। ফুল তার থেকে 2 হাত দূরে পড়ে আছে। পরনের সাদা সালোয়ার কামিজটার মধ্যে রক্তের অস্তিত্ব। ফুলের গায়ের লাল ওড়নাটা দিয়ে তার হাত দুটো বাঁধা। লম্বা ভিনুনে পাকানো চুলগুলো থেকে কিছু ছোট ছোট চুল এলোমেলো হয়ে ভেনি থেকে বেরিয়ে এসে মুখ জুড়ে পড়ে আছে। শিমুল শুকনো ডুব গেল। আশেপাশে এলোমেলো পলক ফেলে নিজেকে স্থির করার ব্যর্থ প্রয়াস চালালো। দম আটকে আসছে তার। ফুলের জ্ঞান ফেরানো জরুরি। মেয়েটা কতক্ষণ ধরে এভাবে অজ্ঞান হয়ে আছে কে জানে। শিমুল বড় করে শ্বাস টেনে নিল ভিতরে। মেঝেতে ছেড়ে দিয়ে ফুলের পাশে এসে থামল সে। উল্টো ঘুরে ডান হাত দিয়ে ফুলের হাতে ঝাঁকি দিল, কিন্তু ফুলের নড়চড় দিল না। শিমুল ফের জোরে সিমটি কাটল ফুলের কবজিতে। নড়ে চড়ে উঠল ফুল। ধীরে ধীরে চোখ মিলল সেই। ফুলের জ্ঞান ফিরতেই শিমুল আবার শেষরে তার সামনে আসলো। করুণ চোখে চাইল তার সরষে বধূর দিকে। ফুলের দুগাল জুড়ে অশ্রুর রেখা শুকিয়ে আছে। কপালের পাঁচটা কাটা। শক্ত কিছুর আঘাতে ধাক্কা লাগার ফলে এই কাটার সৃষ্টি। শিমুল বুঝল যারা তাদের এখানে এনেছে তারা সহজে ওদের ছাড়বে না। শিমুলের দিকে একবার চোখ বুলিয়ে হাত সামনে ফেরানোর জন্য টান দিল ফুল। হাত সামনে আনতে পারল না সে অবচেতন মনে। বুঝতে বাকি রইল না তাদের দুজনেরই হাত বাঁধা। ভয়ার্ত কণ্ঠে শিমুলের দিকে তাকিয়ে ফুল বলল, আমরা কোথায় শিমুল ভাই? ফুলের প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না শিমুল। তার মুখ বাঁধা। শব্দ ছাড়া কিছুই করতে পারছে না।
ফুল মুখ বাড়িয়ে দিল শিমুলের মুখের রুমালটা খোলার জন্য। দাঁত দিয়ে কামড়ে ধরল গালের পাশে রুমালের অংশটাতে। মিনিট দুয়েকের প্রচেষ্টায় সফল হলো ফুল। শিমুলের মুখ থেকে রুমালটা সরাতেই মুখ দিয়ে দম টানল সে। শক্ত কণ্ঠে ফুলকে বলল, ভয় পাস না পাখি, তোর শিমুল ভাই আছে। কিন্তু আমাদের কে এনেছে এখানে জানি না। তাদের কথোপকথনের মাঝে ঘরটার সামনে এসে কেউ দাঁড়ালো। কারো পায়ের শব্দে চুপ হয়ে গেল শিমুল ফুল। কান খাড়া করে শুনল বুট জুতার শব্দ। অন্ধকার মাড়িয়ে ঘরটা প্রবেশ করলো একটা অবয়ব। শিমুলের ফুলকে একবার পরখ করে পকেট থেকে মাঝারি দাঁতের একটা ছুরি বের করলো লোকটা। ফুলের উদরের মাঝ বরাবর লক্ষ্য ভেদ করে ছুরিটা ছুঁড়ে মারল। চোখ বন্ধ করে চিৎকার করে উঠল শিমুল, না! অসহায় ফুল সরে যাওয়ার সময়টুকুও পেল না। তার আগে ছুরিটা এসে গেঁথে গেল তার উদরে। দাঁড়ালো ছুরিটা মুহূর্তে ক্ষত করে দিল ছোট্ট ফুলের শরীরে। ঝাঁকুনি দিয়ে করুণ কণ্ঠে আর্তনাদ করে উঠল সে, আম্মু! শিমুলের ছটফটানো আর ফুলের আর্তনাদ দেখে একটু হাসিতে ফেটে পড়ল লোকটা। ফাঁকা ঘরটাতে হাসিটা জমিয়ে উঠল। দু আঙ্গুল কপালে ঠেকে ইশারা করলো শিমুলের দিকে। অতঃপর উল্টো ঘুরে বড় বড় পায়ে স্থান ত্যাগ করলো সে। লম্বা মতন মানুষটা বেরিয়ে যেতে কালো মুখোশধারী আরো একজন এলো ঘরে। ফুলকে যন্ত্রণায় তপড়াতে দেখে শিমুল শরীরের সর্বশক্তি দিয়ে প্রয়োগ করলো হাত পায়ের বাঁধনগুলো খোলার জন্য, কিন্তু ব্যর্থ হলো সে। না, আমার ফুল বউ, আমার জান বাচ্চা! লোকটা এগিয়ে এলো, শিমুলের হাতের পায়ের বাঁধনগুলো খুলে দিল। ততক্ষণে ফুলের উদরে ছুরি সাদা কামিজটা বেশে রক্তের স্রোত বয়ে গেল নোংরা মেঝেতে। জোরে জোরে শ্বাস নিতে শুরু করেছে মেয়েটা। দাঁত খিচে চোখ বড় বড় করে তাকালো শিমুলের দিকে। চোখের ইশারায় বোঝালো কত কি। বাঁধন খুলতে সোজা হয়ে বসে পড়লো শিমুল। ফুলকে বুকে টেনে ওর শরীরের বাঁধনগুলো খোলা শুরু করলো। কাঁপা কাঁপা হাতে বাঁধন খুলে ফুলের ওড়নাটা ওর পেটে বেঁধে দিল, যাতে রক্তক্ষরণ থেমে যায়। ফুল বুঝে আসে চোখে, বলল, আমাকে ক্ষমা করবেন শিমুল ভাই। ফুলের অমন কথায় দম বন্ধ হয়ে আসলো শিমুলের। তার শ্বাসপাশটা যেন অন্ধকার ছেয়ে যাচ্ছে। শিমুলের মনে হলো কেউ তার রঙিন পৃথিবীটা অন্ধকারের চাদরে ঢেকে দিচ্ছে। তার জীবনের সমস্ত রং নিয়ে কেউ পালিয়ে যাচ্ছে। চাপা স্বরে শিমুল শুধালো, আমাকে রেখে চলে যাবে ফুল? নিয়ত শিমুল ভাই! চিৎকার করে উঠল শিমুল। ফুলকে শক্ত করে চেপে ধরে আগুন চোখে বলল, তুই খুব নিষ্ঠুর, ছোট চাচির মতো হয়েছিস। আমাকে একটুও ভালোবাসিস নি। তোকে হারানোর শোক আমি কেমন করে সইব? সময়ের সাথে মানুষ সব শিখে যায়। চোখ বুজে নিল ফুল। শিমুল দেখলো ফুলের শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে। পেটটাও আর আগের মতো উঠানামা করছে না। দাঁতগুলো শক্ত হয়ে একে অপরের সাথে লেগে গেছে। উন্মাদের ন্যায় নিজের চুল খামছে ধরল শিমুল। ফুলকে মেঝেতে শুইয়ে দুহাত একসাথ করে বুকে চাপ প্রয়োগ করলো। হাতগুলো মুঠোয় নিয়ে দুপাশে তালুতে ঘর্ষণ করলো। কিছুতেই তার ফুল বউ চোখ খুলছে না। অদ্ভুত ভঙ্গিমায় ঘুমিয়ে আছে মেয়েটা। কই, আগে তো কোনোদিন এমন ঘুমায়নি ফুল। তবে আজ এমন করছে কেন মেয়েটা? তার সাথে মজা করছে নাকি? হ্যাঁ, মজাই হবে। শিমুলের বিশ্বাস এখনই তার ফুল উঠে যাবে। কিন্তু বিধিবাম, ফুল উঠল না। গগন কাঁপিয়ে চিৎকার দিল শিমুল। ফুলকে শক্ত করে বুকে জড়িয়ে বলল, ও আল্লাহ, আমার এত এত তাহাজ্জুদের মোনাজাত বুঝি বৃথা হয়ে গেল। আমার ফুল বউ বুঝি আমার হইও আমার হইল না। বুক থেকে ফুলের মুখটা তুলে চুমুতে ভরিয়ে দিল শিমুল। চুলগুলো সরিয়ে আরো এক কটা চুমু ফুলের কপালে একে বুকে জড়িয়ে ধরল। উঠে বসলো শিমুল। ঘামে চুপসে হয়ে আছে তার পুরো শরীর। বেডসাইড টেবিল থেকে চশমাটা হাতড়ে চোখে পড়ে নিল। হাত বাড়িয়ে পানির গ্লাসটা নিয়ে দু ঢোক পানি পান করলো। চারপাশে তাকিয়ে দেখলো নিজের ঘরেই এতক্ষণ ঘুমিয়েছিল সে। তার মানে সে স্বপ্ন দেখছিল, বিচ্ছিরি স্বপ্ন। এখনো সমান তালে বুক দুফ দুফ করছে শিমুলের। কোনো স্বপ্ন এতটা রিয়েলিস্টিক হয় জানা ছিল না তার। মনে হচ্ছিল সব সত্যিই ঘটছে তার ফুল। বাকিটা কল্পনাতেও আনতে পারছে না শিমুল। আজ 5টা একবার চোখ বুলিয়ে ফুলকে খুঁজলো সে, কিন্তু মেয়েটা ঘরে নেই। শিমুল মনে করার চেষ্টা করলো দুপুরে খাওয়ার পরেই মুশফিককে নিয়ে তার পাশে শুয়েছিল ফুল। তাহলে উঠলো কখন? এই মেয়েকে নিয়েও হয়েছে তার যত জ্বালা। কখন কোথায় যায় কি করে আল্লাহ ছাড়া কেউ জানে না। চোখ ঘুরিয়ে বিছানার সাথে লাগোয়া জানালা দিয়ে বাহিরে তাকালো শিমুল। দুপুরে রোদ পড়ে এসেছে। পাখিরা ডানা ঝাপটে
নীল আকাশে ছুটোছুটি করছে, রোদ পড়ে যাওয়াতে আকাশের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে আছে। এমন দিনের বিকেলটা শিমুলের ভীষণ প্রিয়, কিন্তু এই সৌন্দর্য এখন শিমুলের নজর কাটতে অক্ষম। মন খারাপের সময় হাজার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করতে পারে না, শিমুলেরও তাই হয়েছে। দীর্ঘশ্বাস ছেড়ে বাড়ির থেকে চোখ ফিরিয়ে দেওয়াল ঘড়িটার দিকে চাইল। বিকেল 4:25। কাঁথাটা সরিয়ে ওয়াশরুম ঢুকে পড়ল শিমুল। একসাথে উজু করে বেরিয়ে কাবার থেকে জায়নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়ালো। মুখ খুব অশান্ত হয়ে আছে শিমুলের। এটা কেবলই নিছক স্বপ্ন নয়, হঠাৎ এই স্বপ্ন দেখার মানেও বুঝল না শিমুল। তবে এটাও বুঝলো আল্লাহ তাকে সাবধান করেছে, তার ফুলের প্রতি আরো যত্নশীল হতে হবে। নিজের কাজের প্রভাব যে ফুলের উপর পড়বে তা ভালো করেই জানে শিমুল। তবে আঘাতটা কখন কোন দিক থেকে আসবে তাই শুধু জানা নেই। আল্লাহর কাছে একটাই দোয়া, যাতে জ্বরটা প্রতিহত করতে পারে সে, তার ফুলের যাতে কিছু না হয়। চিন্তাগুলোকে একপাশে রেখে দোয়া পড়ে নামাজে নিয়ত ধরল শিমুল। ছাদের কার্নিশ পা ঝুলিয়ে বসে আছে ফুল আর মারিয়া, দুজনের হাতে দুটো প্লেট, একটাতে আমের আচার, অপরটাতে কিঞ্চিত লবণ মরিচ। সামনে অনু দাঁড়িয়ে, তিনজনের হাতে আধ খাওয়া আচারের টুকরো, ঝালের যে পড়ে যাচ্ছে ফুলের। অনু আর মারিয়ান মরিচ খাওয়া দেখে শখ করে সেও একটু মরিচ নিয়েছিল আচারের টুকরোতে, কিন্তু মুখে দিতেই তা জিভের একপাশে গিয়ে লাগলো। ফুলের হাই হুতাশ করা দেখে অসন্তোষ কণ্ঠে অনু বলল, আগেই বলেছিলাম মরিচ ধরিস না, ঝাল খেতে পারবি না। আমি জানতাম নাকি মরিচগুলো এত ঝাল যে? আর তুমি আর মারু তো কি মজা করে খাচ্ছ? ফুলের প্রশ্নে কপাল চাপড়াতে ইচ্ছে করলো অনুর। এই মেয়েকে সে তখন থেকে নিষেধ করেছে মরিচ না খেতে, এই জন্য সে লবণ আর মরিচগুলো একসাথ করেনি, যাতে ফুল শুধু লবণ দিয়ে খেতে পারে। আমি ঘর থেকে একটু পানি খেয়ে আসি। কথা শেষে করে লাফ দিয়ে কার্নিশ থেকে নেমে সিঁড়ির ঘরের দিকে পা চালালো ফুল। অনু হুঁশিয়ারি কণ্ঠে তাকে সাবধানে বাণী শোনালো, লাফ ঝাঁপ বন্ধ করে হেঁটে যা ফুল, না হলে শিমুলের কাছে বিচার দেব কিন্তু তোর নামে। বরাবরের দমকে দৌড় বন্ধ করে শান্ত পায়ে ছাদ থেকে নেমে পড়ল সে। দোতলায় নেমে আসতেই মুশফিকের কান্নার শব্দ ফুলের কানে এলো। বাচ্চাদের এই এক সমস্যা, চোখ মিলতে দেরি, কান্না জুটতে দেরি হবে না। ঘুম থেকে না জাগতে কান্নার কি আছে বুঝলো না ফুল। পানি খাওয়া ভুলে আবার ফুল ছুট লাগালো অনুর ঘরে। দৌড় মরিয়ে বিছানায় উঠলে সে। পরনের জামাটাতে তেল চিপচিপে হাতটা মুছে বাচ্চাটাকে কোলে নিয়ে নিল ফুল। কাঁদছিস কেন পান্ডা? ফুলের প্রশ্নে দু হাতে চোখ ডলতে ডলতে জবাব দিল মুশফিক, তুমি আমাতে একা রেখে কেন? তুই তো ঘুমিয়ে পড়েছিলে, তো কি হয়েছে? কিছু হয়নি, চল তোকে তোর মায়ের কাছে দিয়ে আসি। আমার কথা গেলেই দেখতে পাবি, চল। ফুলে ঘর থেকে বেরিয়ে আবার ছাদের উদ্দেশ্যে সিঁড়ি ঘরে পা বাড়ালো। বড় বড় কদমে লাফিয়ে উঠে পড়লো ছাদে। উনের পাশে এসে মুশফিককে নিয়ে দাঁড়াতেই বাচ্চাটা ঝাঁপ দিয়ে মায়ের কোলে চলে গেল। মায়ের দুগাল চেপে ধরে আহ্লাদি কণ্ঠে শুধালো, আম্মু আম্মু। ছেলের আহ্লাদি কণ্ঠে হেসে উঠল অনু। বাচ্চার গুলুমুলু গালে চুমু এঁকে দিতে দিতে বলল, কি হয়েছে বাবা? খাবো। ছেলের খিদে পেয়েছে শুনে ফুল আর মারিয়ার উদ্দেশ্যে অনু বলল, তোরা কথা বল, আমিও ওকে কিছু খাইয়ে আসি। আচ্ছা। অনু নামতেই নিজেদের কথায় আবার ব্যস্ত হয়ে পড়ল ফুল আর মারিয়া। বিভিন্ন কথা বলতে বলতে হঠাৎ গম্ভীর হয়ে গেল মারিয়া। ফুলের দিকে তাকিয়ে অদ্ভুত স্বরে জিজ্ঞেস করলো সে, একটা নারীর মধ্যে কি কি থাকলে পুরুষ আর অন্য নারীতে আসক্ত হবে না রে ফুল? মুহূর্তে উত্তর দিতে পারল না ফুল। চুপ করে কিছু একটা ভাবলো সে। ফের মুচকি হেসে শুধালো, একটা নারীর মধ্যে কি থাকা লাগবে জানি না, তবে পুরুষটা যদি আমার শিমুল ভাই হয় তাহলে সেই নারীতেই বেশি কিছু থাকা লাগবে না। ফুলের কথাগুলো মনোযোগী শ্রোতার ন্যায় শুনল মারিয়া। খড়খড়ে ছাদের মেঝে থেকে চোখ তুলে ফুলের দিকে তাকাতেই দেখলো ফুলের পেছনে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে শিমুল। জিভ কাটল মারিয়া। তার করা প্রশ্নটা শিমুল ভাইয়া শুনল কি নাকি। জড়তায় ফুলের পাশ কেটে চলে যেতে নিল সে, কিন্তু বাদ সাধল ফুল। বাম হাতে মারিয়ার হাত চেপে বলল, কোথায় যাচ্ছিস? আমার কথা শেষ হয়নি, বাকি কথাগুলো তুই শিমুল ভাইকে বল। হাত ছাড়িয়ে গটগট পায়ে পা থেকে নেমে পড়লো মারিয়া। ফুল চিৎকার করে বলল, আরে শুনবি তো, সত্যি আমার শিমুল ভাই খুব ভালো। এই কথা শুনে চলে গেলি কেন? আমি কিন্তু একটুও ছাপা মারি নি, তাই নাকি? খুব কাছ থেকে শিমুলের কণ্ঠ শুনে নড়ে চড়ে উঠল ফুলের ছোট্ট সত্তা। বুকে থুতু দিয়ে পেছনে ফিরে তাকালো সে। এমন ভূতের মতো কেউ কথা বলে? এতক্ষণ যে কে যেন আমার সুনাম করছিল, এখন আবার আমাকেই ভূত বলছেন ম্যাম?
মিটিমিটি হাসলো ফুল। কথার মাঝে ছাদের মেঝেতে ডিশের মধ্যে শুকোতে দেওয়া শুকনো মরিচ থেকে এক মুঠো কুড়িয়ে নিল ফুল। শিমুলের সামনে হাঁটু গড়ে বসে পড়লে সে। পর মুহূর্তে গদগদ স্বরে বলল, আমি আপনাকে এত এত ভালোবাসি, এত এত ভালোবাসি, আর কি বলবো মাথায় আসছে না। শুধু জানি আমি আপনাকে ভালোবাসি। ফুলের দিকে তাকিয়ে একগাল হাসলো শিমুল। বক্ষ বিভাজনে ঝাঁপিয়ে পড়ার নিমিত্তে হাত বাড়িয়ে দিল প্রেয়সীর পানে। ফুল হাতের মরিচগুলো পাশে ছুঁড়ে হাত জেড়ে লাফিয়ে পড়ল শিমুলের বুকে। ফুল সমেত নিজের টাল সামলাতে দু পা পিছিয়ে গেল শিমুল। মিনিট দুয়েক পর শিমুলের বুক থেকে মুখ তুলল ফুল। কৌতূহলী কণ্ঠে শিমুলকে শুধালো, আপনি কিছু বলবেন না শিমুল ভাই? ভাই ডাকছিস, আবার কিছু মিছুও শুনতে চাচ্ছিস? মানে ভাই ডাকার পরও আমি যে তোকে জড়িয়ে ধরেছি, এটার জন্যই শুকরিয়া কর আল্লাহর দরবারে। এত বড় বোনকে কোনো ভাই জড়িয়ে ধরে? নাউজুবিল্লাহ, লোকে শুনলে কি বলবে? কথা শেষে ফুলকে আর একটু ভয়কে দেওয়ার জন্য ভ্রুদয় কুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো শিমুল। তেতে উঠল ফুল। দাঁতে কেটে সে জবাব দিল, ডং করেন আমার সাথে? এমা, আমি আবার কি করলাম? কিছু করেননি আপনি? তো ডাকডোল ফিটিয়ে ভাই ভাই করিস সারাদিন, আর আমি বললেই দোষ? জি। ওকে ম্যাম, রিল্যাক্স, আমি আর কিছুই বলবো না। আপনি হ্যাঁ, কি আমি? পুরো বাক্যেও শেষ কর। আপনি একটা শয়তান বেটা। তুই শয়তান বেটার ব্যক্তিগত বেটি। শিমুলের কথায় খিলখিলিয়ে হাসলো ফুল। শিমুল ডান হাতের বাহুতে ছোট করে সিমটি কাটলো। শিমুল ভাই, ফুল আপু দুজনের খুনসুটির মাঝে মাগরিবের আজান পড়ল। ফুলকে শক্ত করে নিজের বাহুতে জড়িয়ে ছাদ থেকে নেমে পড়ল শিমুল। বেলা 12টা বাজে। উদম শরীরে ট্রাউজার পরিহিত শিমুল মপ হাতে ধীরে ধীরে মেঝের পানি মুছছে। তার পাশে খালি বালতি হাতে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে আছে ফুল। একটু আগে ফুল পানি ভরা বালতি সমেত মেঝেতে পিছলে পড়ে গিয়েছিল, কিন্তু বিকট শব্দে ঘুম থেকে জেগে উঠেছিল শিমুল। চারপাশে তাকিয়ে মেঝেতে গিয়ে তার চোখ স্থির হলো। আধভেজা দেহে কোমরে হাত চেপে মেঝেতে বসে আছে ফুল। চারপাশে পানি ছড়িয়ে আছে। ঘুম থেকে জেগেই ফুলের এমন বোকামি দেখে পুরো শরীরের সমস্ত রাগ এসে চড়ে বসলো শিমুলের মাথায়। কিছুক্ষণ চুপ করে বসে থেকে অজ্ঞাত দাঁত কিড়মিড়িয়ে উঠে এলো শিমুল। পানিটা আস্তে আস্তে কাবাট আর বিছানার নিচে ছড়িয়ে যাচ্ছে দেখে ফুলকে টেনে তুলে দৌড়ে গিয়ে নিচতলা থেকে ফ্লোর মপ নিয়ে এসেছিল সে। গুম চোখে হাতের কাজ করার ফাঁকে ফুলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল শিমুল, পানি দিয়ে কোথা থেকে আসছিলি? চটপট জবাব দিল ফুল, শাওন ভাইয়ের ঘর থেকে। আমার ঘরে কি পানির অভাব পড়েছিল যে ভাইয়ের রুম থেকে পানি আনতে গিয়েছিস? আপনার ওয়াশরুমের ট্যাপ থেকে গরম পানি আসছিল, তাই শাওন ভাইয়ের ওয়াশরুম থেকে আনছিলাম। ভালো কথা, পানি আনছিলি, কিন্তু পড়লি কিভাবে? উষ্টা খেয়ে। কাবাডের পাশে না পড়ে বিছানায় গিয়ে বালতির পানিটুকু আমার মাথায় ঢেলে দিতে পারতি, সাথে বালতিটাও দিয়ে আমার মাথায় একটা বাড়িও মারতি, আমার একেবারে শাওয়ার নেওয়া হয়ে যেত। সাথে বাচ্চা বিয়ে করেছি কেন, তার আক্কেলও হয়ে যেত। শিমুলার কাট কাট কণ্ঠের কথা শুনে শুকনো ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজালো ফুল। বুকে কিঞ্চিত সাহস সঞ্চার করে শিমুলকে প্রশ্ন করলো সে, আপনি কি রাগ করেছেন শিমুল ভাই? ফুল গুছিয়ে পুরো বাক্যটা শেষ করার আগে হুঙ্কার দিয়ে উঠল শিমুল। তীক্ষ্ণ চোখ জোড়া মেঝে থেকে ঘুরিয়ে ফুলের দিকে তাকালো। বাকিটা উচ্চারণ করলে আরেকটা উষ্ঠা মারবো তোকে। শিমুলের বকাকে ধীর পায়ে চলে যেতে নিল ফুল, কিন্তু শিমুল আবার তাকে পিছু ডাকলো। পালাচ্ছিস কোথায়? আমার ঘরে যাচ্ছি। হাত পা কুলে নিয়ে না পালিয়ে আমাকে একটু সাহায্য করলেও তো পারিস। ওখানে না দাঁড়িয়ে থেকে এই পানিগুলো ফেলে দিয়ে আয়। শিমুলের মোছা প্রায় শেষ। ফ্লোর মপটা নিয়ে আবার নিচে রেখে আসলো সে। ফুল ততক্ষণে বালতির নোংরা পানিগুলো ফেলে শাওয়ার নিতে চলে গেছে। ঘরে ফিরে ফুল স্পিডে ফ্যান ছেড়ে আবার বিছানায় গা এলিয়ে দিল শিমুল। এই বাচ্চা মেয়ের পাল্লায় পড়ে আর কত কি যে সহ্য করতে হবে তাকে কে জানে। আগে যদি শিমুল জানতো ফুলকে এখন বিয়ে করলে এত প্যারা খেতে হবে, তাহলে বিয়ের নামও নিত না শিমুল। দুপুর 2:30 বাজে। ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করছেন আফরিন আর জোহরা। এক দুপদ বাদে সব পদ নিয়ে এসেছেন জোহরা। আফরিন কিচেনে দাঁড়িয়ে গরুর মাংসটা আরেকবার চুলোয় জাল করে নিচ্ছেন। সকালের দিকে হয়ে যাওয়াতে গরুর মাংসের তেল বসে গেছে। মাংসটা গরম হতেই চুলো থেকে নামিয়ে বাটিতে ঢেলে ডাইনিং টেবিলে নিয়ে এলেন আফরিন। জায়ের হাতে হাতে কাজ সারতে সারতে জোহরাকে বললেন, খালাম্মার অবস্থা এখন কেমন জোহরা? হাতের গ্লাসটা রেখে দিলেন জোহরা। ব্যস্ত হাতে ভরা জগটা নিয়ে বললেন, জগটা ভরে আনি। জগ ভর্তি পানিতে একদম কথা ঘুরাবি না জহু। তাদের খবর আমি রাখতে যাব কোন দুঃখে? আর কতদিন ডাক করে থাকবি শুনি?
আধ বয়স তো শেষ রে। আফরিন খানের কথায় দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে যেতে নিলেন জোহরা, কিন্তু পারলেন না তিনি। তার আগে আফরিন এগিয়ে এলেন, জায়ের কাঁধে হাত চেপে নিজের দিকে ফেরালেন আফরিন। খানিক হেসে শুধালেন, কষ্ট চেপে রাখলে কেবল বারবার রে জুহু। এই 20 বছরেও কি আমাকে একটু আপন ভাবতে পারলি না তুই? তোর চোখের নিচে কালশিটে দাগ ফেলা সেই দুঃখের কথা কি একটু বলা যায় না এই হতভাগা বড় বোনকে? নড়েচড়ে উঠলেন জোহরা, দপদপ করে জ্বলে ওঠা চোখ দুটো নিমিষেই নেমে গেল, যেন এখনই যুগ পুরোনো দেয়ালের রঙের মতো জ্বর করে ঝরে পড়বে 20 বছরে ধরে শক্ত খোলসের আবৃত জোহরা। চোখ দুটো ভেঙে নামবে জোয়ার ভাঙা বাঁধ। হলো তাই। কঠিন জোহরা কেঁদে উঠলেন হাউমাউ করে, জাপটে ধরলেন আফরিন খানকে। কান্নার তোপে বারবার আটকে আসছে জোহরার শ্বাস প্রশ্বাস। ওনার পিঠে আলতো হাতে স্নেহের পরশ বুলিয়ে দিলেন আফরিন। কোনো কথা বললেন না তিনি। জোহরা কাঁদতে নিয়েছে, একটু কেঁদে নিক। আফরিনের মতে কেউ কাঁদতে নিলে তামকে থামাতে নেই। মনের ভিতরে কষ্ট জমে থাকার চেয়ে কেঁদে বুক বাসানো ঢের ভালো। এতে অন্তত দীর্ঘশ্বাসেরা বুকে বাসা বাঁধতে পারে না, বুক কষ্টে জমাট বেঁধে থাকে না, হালকা হয়ে আসে মন মস্তিষ্ক দুই। মিনিট 10 পর স্বাভাবিক হলেন জোহরা। আফরিনকে ছেড়ে দাঁড়ালেন পাশে, ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, আমি যাই, সবাইকে ডেকে নিয়ে আসি। যেতে দিলেন না আফরিন। টেনে ধরলেন জোহরার হাত, মায়াময় কণ্ঠে শুধালেন তিনি, একদিন দেরি করে খেলে ওদের জাত পড়বে না। দাঁড়িয়ে পড়লেন জোহরা। তাকে চুপ দেখে আবারও আফরিন বললেন, এখনো চুপ করে থাকবি জহু? আবার ছলছল করে উঠল জোহরার দু চোখ। কান্না মিশ্রিত কণ্ঠে তিনি বললেন, আমার এসব সহ্য হচ্ছে না ভাবি, আমি আর পারছি না। এই ঘর সংসার আমার গলার কাঁটা হয়ে বিঁধছে। থামলেন তিনি, ফের বড় করে দম নিলেন। আফরিন চেয়ার টেনে নিলেন বসার জন্য। সামনের চেয়ারটাতে তিনিই বসলেন। তোর কোথায় কষ্ট হচ্ছে বল জুহু? কাপড়ের আঁচলটা চোখ মুছে বলতে লাগলেন জোহরা, তখন আমার বয়স ফুলের মতোই হবে, আর 1 কি 2 কম নাকি বোর্ড ঠেকছে না। তবে 8ম শ্রেণীতে উঠেছিলাম, স্কুল ছিল বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। হেঁটে যেতাম, হেঁটে আসতাম, আমরা 2 ভাই বোন। মনোযোগে শ্রোতার ন্যায় শুনছেন আফরিন। জোহরা থামতে জগ থেকে পানি ঢেলে গ্লাসটা বাড়িয়ে দিলেন ওনার দিকে। হাত বাড়িয়ে নিমিষে 2 ঢোকে পুরো গ্লাসের পানিটুকু পান করলেন জোহরা। ফের বললেন, আসা যাওয়ার পথে প্রায় রহমানের সাথে আমার চোখাচোখি হতো। লোকটা কেবলই হাসতো। রহমান আমাদের স্কুলে যাওয়ার পথে ছাপাখানার দোকান ছিল। পুরো গ্রামের সবাই ওনার কাছ থেকে যাবতীয় ছাপাখানা কাজ সারত আর পড়াশোনার সামগ্রী কিনত। বাপের একমাত্র ছেলে, শহর থেকে পড়ে গিয়ে গ্রামে ছাপাখানা দিয়েছিল। মাঝে মাঝে কলম কিনতে যেতাম আমরা, তখন লোকটা একটা কলমের পয়সাতে 2টো কলম দিত। বলতো আমি নাকি 2টো কলমের দাম দিয়েছি। শত চেষ্টা করেও একটা কলম রেখে আসতে পারতাম না। তখন আমি অত শত বুঝতাম না। একদিন হঠাৎ স্কুল থেকে এসে শুনলাম বাবা নাকি আমার বিয়ে ঠিক করেছে আমাদের গ্রামের মোড়লের ছেলে। মোড়লই নাকি প্রস্তাব পাঠিয়েছিল। ততক্ষণ আমার বাবাও রাজি হয়ে গেলেন। দিনক্ষণ সব ঠিক করে ফেললেন। বিয়ের বন্ধ হয়ে গেল আমার স্কুল যাওয়া। 2-3 দিন আমাকে না দেখে সে রাস্তায় আমার ভাইয়ের পথ আগলে দাঁড়ালো। জিজ্ঞেস করলো আমি স্কুলে যাচ্ছি না কেন। ভাই বলল আমার বিয়ে ঠিক হয়েছে মোড়লের ছেলের সঙ্গে। রহমান আর কিছুই বলল না, পথ থেকে সরে দাঁড়ালো। সেদিন বিকেলেই রহমানের বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে উপস্থিত হয়েছিল সে। আমি তখন উঠোনে শুকনো কাপড় তুলছি। শুভ্র পাঞ্জাবি পায়জামা পরিহিত রহমানকে বাড়ির উঠোনে দেখতে কাপড় পেলে রসুইশালার দিকে দৌড় দিয়েছিলাম আমি। ওনারা ঘরে এসে বসলেন, বাবার সাথে কথা বললেন। মোড়লের ছেলের থেকে সব দিক দিয়ে রহমান ছিল চোখে পড়ার মতো। হাজারের মাঝে তাকে বেছে নেওয়া যেত। জোহরা আবারও থামলেন। আবার অনেক দিন পর ওনার বুকের ব্যথাটা বাড়ছে। কিশোরী বয়সের ক্ষতটা আবারও তাজা হচ্ছে। জায়ের দিকে একবার তাকিয়ে মলিন হাসলেন জোহরা। আসলে চোখ মুখ মুছে আবার বলতে শুরু করলেন, সেদিন ছিল মঙ্গলবার, এবার বাবা শুক্রবারেই বিয়ের দিন ঠিক করলেন। তবে শেষে রহমানের মা আমাকে ডেকে নিলেন ঘরের পিছনের পুকুর পাড়ে। নিয়ে গিয়ে দেখলাম সাদা পাঞ্জাবি পরা রহমান দাঁড়িয়ে। আমি যেহেতু ঘুরে দাঁড়ালেই জোহরা যেন হারিয়ে গেলেন 20 বছরের আগের সেই সোনালি বিকেলে। লাজুক রাঙা সেই কিশোরী, আর 24 কি 25 বছরের এক টকববে যুবক। তার সৌন্দর্যে মাতাল হওয়াই ছিল জোহরার জীবনের প্রথম ভুল। কিশোরী জোহরা ওড়নাটা শরীরে জয়ী রহমানের সাথে এসে দাঁড়ালেন। কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়ালো রহমান। জোহরার দিকে তাকিয়ে কোমল স্বরে বলল, কেমন আছো? কেঁপে উঠল জোহরা অমন দরদ মেশানো কণ্ঠে। জীবনকালে 2বার শুনিনি বোধ হয় জোহরা। জ্বর উঠল তার মন সাগরে। আগে টুকটাক কথা হলো, অস্বাভাবিক গলা জড়িয়ে আসছিল তার। নিজেকে সামলে কোনো মতে তিনি বললেন, ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করবেন না? উত্তর দিল না জোহরা। ওনার
ওনার কোনাখানা আঙ্গুলে পেঁচে চুপটি করে রইলেন তিনি। তা দেখে রহমান ফের বলল, আচ্ছা আমি বলি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার বাবা বিয়েতে রাজি হওয়াতে এখন আরো বেশি ভালো লাগছে। আমি যাই। জোহরা যাওয়ার মুহূর্তে পুরুষটি তার হাতে একটা রঙিন কাগজ গুঁজে দিল। ঘরে ফিরে মুঠো খুলে কাগজটা বের করলো জোহরা। গোটা গোটা বাংলা অক্ষরে সুন্দর লেখা, প্রতিটি শব্দ গোছানো, নেই কোনো কাটাকুটি, যেন মনের সমস্ত মাধুরী মিশিয়ে লোকটা চিঠিটা লিখেছিল। জোহরা কাগজটা মেলে ধরলো চোখের সামনে। পরন্ত বিকেলের এক কালি মিষ্টি রোদ এসে পড়ল সিরকুটটার উপরে। প্রিয় অপরিচিতা, আপনাকে দেখার পর হারাম হয়েছিল আমার দু চোখের ঘুম, দাঁড়িয়েছিল মন গোপনের ব্যথারা। আপনি আগমন আমার জীবনে ছিল শিশির ভেজা সকালের মতো নিষিদ্ধ। আপনাকে দেখলে বড্ড আপন আপন লাগি গো। অবশেষে একটা কথা বলতে চাই, আমার সংসারের রানী হয়ে আসিয়েন, আমি আপনাকে খুব আদরে রাখবো।